যাক, আমাদের সমস্ত কাজই মিটে গেছে। বাড়িটা কত সুন্দর লাগছে, তাই না? আমি তো ঠিক এরকমই চেয়েছিলাম। রিনা, রামিজ ওরা দুজনে দেখলে খুবই খুশি হবে। আর আমি তো খুব ভালো করেই জানি ওরাও কিন্তু এরকমই লাইটিং করতে চাইছিল। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমারও তো খুব ইচ্ছে ছিল আরো অনেক লাইটিং করব, কিন্তু কি আর করা যাবে, এই অল্প লাইটিং কিন্তু খুব ভালো দেখাচ্ছে। আর যাই হোক না কেন, বাচ্চারা অনেক পছন্দ করবে। চলো এবার রিনা রামেশ কি করছে দেখা যাক। আরে তুমি কি জানো না এখন কটা বাজে বলো তো? ওরা দুই ভাই বোনই এখন পড়াশোনা করছে। আর এখন যদি তুমি ওদেরকে ডিস্টার্ব করো তাহলে কিন্তু ওরা আর পড়াশোনা করতে চাইবে না। আর দুদিন পর থেকেই রোজা শুরু হচ্ছে। এবার আমার দুই ছেলে মেয়ে নানান রকম খাবার খাওয়ার জন্য বায়না করবে। এত বড় হয়ে যাওয়া সত্ত্বেও আমার দুই ছেলে মেয়ে এখনো পর্যন্ত বাচ্চাই থেকে গেছে। এভাবেই সঙ্গীতা এবং রাকেশ দুজনেই খুবই খুশি হতে থাকে। আর তারা তাদের বাড়িটা খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়ে তোলে। আসলে সঙ্গীতা এবং রাকেশের পরিবার ছিল অত্যন্ত ধনী। তাদের কাছে টাকা পয়সার কোনো অভাব না থাকায় তারা রোজা শুরু হওয়ার আগেই নিজেদের বাড়িটাকে দামি দামি লাইট দিয়ে ডেকোরেট করে, যার ফলে তাদের বাড়িটা খুব সুন্দর লাগে। এভাবেই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে। আর সন্ধ্যাবেলা রিনা এবং রামিজ পড়াশোনা শেষ করে তাদের বাবা মায়ের কাছে আসে। মা, বাবা, এই তো পরশুদিন থেকেই রোজা শুরু হচ্ছে, তাই আমি আর ভাই ঠিক করেছি আমরা দুজনে মিলে আজকে বিরিয়ানি খাবো। বাবা, তুমি কিন্তু কাবাব কিনে নিয়ে আসবে। আর হ্যাঁ, এখন কিন্তু আমরা লাচ্ছা পরোটা আর চিকেন কষা খাবো। বাবারে বাবা, দেখলে তো আমার ছেলে মেয়ের বাহানা শোনো। এবার যতই বড় হচ্ছে খাওয়া দাওয়ার প্রতি আরো যেন পাগলামি শুরু করেছে। রোজা পড়ে যাচ্ছে, তোরা সেহেরি আর ইফতারে তো অনেক কিছুই খেতে পারবি, তা সত্ত্বেও এখনো ভালো মন্দ খেতে ইচ্ছা করছে। হ্যাঁ মা, তুমি তো জানো রোজা করে থাকলে আমাদের অনেক কিছু খেতে ইচ্ছা করে, তাই আমি আগে থেকেই সব খেয়ে নেব, যাতে রোজা রাখার সময় কোনো খাবার দেখে খেতে ইচ্ছা না করে। হ্যাঁ মা, রিনা ঠিকই বলেছে। আমরা তো ঠিক ওই রকমই হয়। আমিও খাবার দেখলেই সেগুলো খাবার জন্য আমার মনটা একেবারে ছটফট করে, কিন্তু রোজা রাখার ফলে আমরা তো খেতেই পারি না। তাই আমিও ভেবে নিয়েছি সন্ধ্যাবেলা থেকেই খাবার খাওয়া শুরু করে দেব। আর এই 2 দিন আমরা অনেক ভালো ভালো খাবার খাবো। এভাবেই সেদিন রিনা এবং তার পরিবার বিরিয়ানি, কাবাব, চিকেন চাউমিন, চিকেন রোল, লাচ্ছা পরোটা ইত্যাদি খায়। এভাবেই একদিকে রিনা এবং তার পরিবার রোজা শুরু হওয়ার আগে থেকে আনন্দ করতে শুরু করে দেয়। আর অন্যদিকে তাদের প্রতিবেশী মনিকাদের বাড়িতে অন্য দৃশ্য দেখতে পাওয়া যায়। মনিকা তার স্বামী মিলন, দুই ছেলে মেয়ে বাবলি এবং বিট্টুকে নিয়ে বাস করে। মনিকা তাদের গ্রামেরই এক প্রতিবেশীদের বাড়িতে কাজ করে। অন্যদিকে তার স্বামী মিলন চাষবাস করে। আর এভাবেই তাদের কোনো রকমের সংসার চলে। দেখতে দেখতে দুপুর হয়ে আসে। আর দুপুরবেলা তারা যখন খাবার খেতে বসে এমন সময়, তুমি আজকে কি রান্না করেছো মা? এ বাবা, এটা কি? তুমি আজকেও সেই শাক পাতা রান্না করেছো? তোমাকে তো বলেছি 2 দিন পর রোজা শুরু হবে, তুমি অন্তত এখন আমাদের জন্য মাছ মাংস কিছু রান্না করতে পারতে। কিছুদিন ধরেই আমাদের বিরিয়ানি, কাবাব, চিকেন কষা আরো অনেক কিছু খেতে ইচ্ছে করছে। তুমি আমাদের জন্য ভালো কিছু না রান্না করে সেই প্রত্যেক দিনের মতো শাক পাতা রান্না করেছো। না, এইসব আর খাওয়া যাবে না। বাবা, দয়া করে তুমি তো কিছু বলো। দেখো না, মা আজকেও সেই শাক পাতা রান্না করেছে। 2 দিন পর থেকে রোজা পড়ে যাবে, আমরা তো আর দিনের বেলা কিছুই খেতে পারবো না। তাই এখন অন্তত আমাকে ভালো ভালো খাবার খেতে দাও না। এই শোন, তোদের বাবার কাছে অত টাকা নেই। তাছাড়া ভাগ্যে যা জুটেছে তাই খেতে হবে। অত মাছ মাংস করলে চলবে না। এবছর ঈদের সময় আমি তোদেরকে ভালো ভালো জিনিস রান্না করে খাওয়াবো। থাক মা, তোমাকে আর কিছু বলতে হবে না। আমি খুব ভালো করেই জানি তুমি আমাদেরকে ঈদের সময় কি খাওয়াবে। ওই তো সিমুই আর পরোটা ছাড়া কিছুই তো তুমি আমাদের জন্য রান্না করো না। তুমি কি ঈদের দিন আমাদেরকে বিরিয়ানি রান্না করে খাওয়াতে পারবে, নাকি সেটার জন্য তোমার কাছে টাকা নেই? এমন কথা শুনে বাবলির বাবা মা দুজনেরই খুবই খারাপ লাগে, কিন্তু তাদের কিছু বলার থাকে না। এভাবেই দেখতে দেখতে রোজা শুরু হয়ে যায়। আর প্রথম রোজার দিন ভোরবেলা বিট্টু এবং বাবলি তাদের বাবা মায়ের সঙ্গে সেহেরি খেতে ওঠে। মা, তুমি কি বানিয়েছো? তুমি সেই প্রতি বছরের মতো এই বছর আমাদের জন্য চা আর পরোটা খেতে দিয়েছো। ধুর, আমরা আর খাবোই না। সেহরিতে আমরা না খেয়ে শুয়ে পড়বো। হ্যাঁ বিট্টু, তুই ঠিকই বলেছিস। আমারও সেটাই মনে হচ্ছে। এই খাবারগুলো আমারও একদমই মুখে তুলতে ইচ্ছা করছে না, কিন্তু কি আর করা যাবে। মা যখন রান্না করেই ফেলেছি তাহলে তো খেতেই হবে। আর এমনিতেও সারাদিন কিন্তু আমাদেরকে না খেয়েই থাকতে হবে। এই বলে বিট্টু এবং বাবলি তাদের মায়ের বানানো চা পরোটা খেয়ে নেয়। অন্যদিকে রিনা এবং তার পরিবার সেহেরিতে বিভিন্ন রকমের দামি দামি খাবার খায়। বাবারে বাবা, মা জানো তো, আমার তো মনে হচ্ছে আমি হয়তো কোথাও নিমন্ত্রণ খেতে গেছি। মা, তুমি এত খাবার কেন রান্না করেছো আমাদের জন্য? আর তাছাড়া আমরা এত খাবার খাবো কি করে? আমি জানতাম মা সেহেরিতে নিশ্চয়ই আমাদের জন্য অনেক কিছু রান্না করবে।
আর আমি তো এই রোজার মাসের জন্য সারা বছর অপেক্ষা করে থাকি। রোজার মাসের খাওয়া দাওয়া একটু আলাদা রকমেরই হয়, আর এরকম খাওয়া দাওয়া আমার খুব ভালো লাগে। সেহেরিতে মা আমাদের জন্য কত কিছু রান্না করে, আর তার উপর ইফতারেও তো আমরা বিভিন্ন রকমের ভালো ভালো খাবার খেতে পাই। হ্যাঁ রিনা, আমারও তো সেটাই মনে হচ্ছে। যাক, তাহলে এবার খাওয়া যাক। মা বাবা, তোমরাও খাওয়া শুরু করো, তা না হলে দেরি হয়ে যাবে। এত কিছু খাবার খেতে তো সময়ও লাগবে। মা, তুমি কিন্তু আমাকে আগে বিরিয়ানিটা দাও। বিরিয়ানি, কাবাব, চিকেন কষা আমি সব খাবো। এভাবেই তারা হাসি খুশি চারজনে মিলে সেহেরি খেতে থাকে। একদিকে ধনী পরিবার নানান রকমের সুস্বাদু খাবার খায়, অন্যদিকে গরিব পরিবার শুধুমাত্র চা রুটি খেয়ে রোজা রাখে। এভাবেই কিছুদিন কাটে। আর একদিন ইফতারে বিট্টু এবং বাবলি তাদের বাবা মাকে বলে, মা বাবা, তোমরা কি আমাদের জন্য আরো কিছু ভালো ভালো ফল নিয়ে আসতে পারলে না? তুমি তো জানো আমি আপেল খেতে ভালোবাসি, একটু আপেল বেশি করে নিয়ে আসতে পারতে। এই সামান্য লেবু আর তরমুজ নিয়ে এসেছো, এই 3টে ফল মাত্র। সত্যি আমারও তো ইফতার করতে আর ভালো লাগে না। আমি তো ভাবলাম আজকে হয়তো ইফতারে অনেক রকমের ফল থাকবে, কারণ বাবা তো আজকে বাজারে গিয়েছিল। আমি ভেবেছি বাবা হয়তো বাজার থেকে আমার পছন্দের আঙুর, আপেল, বেদানা আরো অনেক কিছু কিনে নিয়ে আসবে, কিন্তু বাবা তুমি কিছুই নিয়ে আসোনি আমাদের জন্য। আরে আমার কথাটা শোন, তোরা তো আমাকে কিছুই বলতে দিচ্ছিস না। এরকম বললে চলবে না রে, ভাগ্যে যেটা জুটেছে সেটাই খেতে হবে। আর ইফতারের সময় এরকম কথা বলতে নেই। তোদের বাবার কাছে বেশি টাকা ছিল না, আর এবছর কিন্তু ফলের দাম অনেক বেশি। আপেলের দাম তো সবচেয়ে বেশি, তাই তোর বাবা আপেল নিয়ে আসতে পারেনি। মা, সে তো হবেই বলো, রোজার মাসে সবাই তো ফল কেনে, আর সেই জন্যই তো ফলের দাম অনেক বেশি হয়ে যায়। কিন্তু তোমরা কি আমাদের জন্য প্রত্যেক রকমের ফল একটা করেও কিনতে পারলে না? বিট্টুর মুখে এরকম কথা শুনে তার বাবা বলে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এত কথা বলতে হবে না। কালকে আমি তোদের জন্য তোদের পছন্দের ফলগুলো নিয়ে আসার চেষ্টা করব, কেমন? এখন যা দেখতে পাচ্ছ আমি, তোদের জন্য তো আমাকে এবার ফল চাষ করতে হবে। এভাবে বিট্টু এবং বাবলি তাদের বাবা মায়ের উপর অভিমান করতে থাকে। অন্যদিকে রিনা এবং তার ভাই ইফতারে নানান রকমের খাবার দেখে খুবই খুশি হয়। বাবা, তুমি ইফতারে এত ফল নিয়ে এসেছো। আমাদের বাড়িতে এত ফলমূল কি খাবে বলো তো? সবকিছুই তো পড়ে থাকবে। হ্যাঁ মা, রিনা কিন্তু ঠিকই বলেছে। আমি রোজা খুলেই আগে সমস্ত ফল একটু একটু করে খেয়ে নেব, তারপর শরবত খাবো, তারপর অন্যান্য খাবার খাবো, আর তারপর শেষে বিরিয়ানি খাবো। আমিও রোজা খুলেই বাইরে কিছু খাবার খেতে চাই। আসলে আমার ফুচকা, চিকেন পকোড়া, ফিশ ফিঙ্গার এসব খেতে খুব ইচ্ছে করছে, আর তার সাথে কাঠি কাবাবও খেতে চাই। তোরা চিন্তা করছিস কেন? তোদের বাবা সবকিছুই নিয়ে এসেছে। তোরা তো জানিস তোদের বাবা সব সময় মনে করে তোদের পছন্দ মতো খাবার নিয়ে আসে। আর রামিজ, তোর পছন্দের বিরিয়ানিও কিন্তু তোর বাবা নিয়ে এসেছে। আমাকে আজকে কিছুই রান্না করতে হয়নি, শুধু এই ফল পাকড়গুলো কেটেছি আর তোদের জন্য শরবত বানিয়েছি। তোরা আজকে বাইরের খাবারই খা। আমি জানি তোরা বাইরের খাবার খেতে খুবই ভালোবাসিস। কি সত্যি বাবা, তুমি আমাদের জন্য কাঠি কাবাব, চিকেন পকোড়া নিয়ে এসেছো? সত্যি আমার খুব ভালো লাগছে। ইফতার করতে আমার যে কত ভালো লাগে সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না, কারণ তুমি সবসময় আমাদের পছন্দ মতো খাবার নিয়ে আসো। এভাবেই রিনা এবং রামিজ তাদের বাবা মায়ের সঙ্গে ইফতারে বিভিন্ন রকমের দামি দামি খাবার খায়, কিন্তু তারা সমস্ত খাবার খেয়ে শেষ করতে পারে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন, কি গো শুনছো? আমাদের তো কেনাকাটা হয়েই গেছে। আজকে আমরা সবাইকে ফলমূল আর তার সাথে একটা করে জামা কাপড় উপহার দেব। আমি জানি এই জিনিসগুলো পেয়ে ওই অনাথ বাচ্চাগুলোর মুখে হাসি ফুটবে, আর ওরা আমাদের জন্য অনেক প্রার্থনা করবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এই তো আমি রেডি হয়ে গেছি, এবার চলো তাহলে আমরা দুজনেই যাব। হ্যাঁ, এগুলো দিয়ে এসে আমাদেরকে কিন্তু আরো একটা কাজ করতে হবে। আমরা যে এত জামা কাপড় সবাইকে দিয়ে দেব, কিন্তু আমাদের দুই ছেলে মেয়ের জন্যও তো কিছু কিনতে হবে। তুমি কি সেটা ভেবেছো? তা না হলে কিন্তু ওরা দুই ভাই বোনে একেবারে বাড়ি মাথায় তুলে ফেলবে। আরে এসব নিয়ে তোমাকে কিছু ভাবতে হবে না, আমি সবকিছুরই ব্যবস্থা করে রেখেছি। আজকে সন্ধ্যার পর শপিং মল থেকে একজন লোককে দিয়ে জামা কাপড় নিয়ে পাঠানো হবে, আর একদম ব্র্যান্ডেড কাপড়গুলোই আমাদের বাড়িতে পাঠানো হবে। আমি ওনাদের সঙ্গে কথা বলে নিয়েছি। এই বলে তারা গরিবদেরকে জামা কাপড় এবং ফলমূল বিতরণ করার জন্য গাড়িতে উঠে পড়ে। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই তারা গরিব ব্যক্তিদের জামা কাপড়, ফল, বিভিন্ন রকমের খাবার দিয়ে দেয়। আর সেই খাবারগুলো পেয়ে এবং নতুন নতুন জামা কাপড় পেয়ে অনাথ বাচ্চারা খুবই খুশি হয়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদি। আমার ছেলে মেয়েগুলো একদম আমার মাথা খারাপ করে দিচ্ছিল জামা কাপড় কেনার জন্য। রোজার মাসে আমি তো ওদেরকে ফলও খাওয়াতে পারি না, আর জামাও কিনে দিতে পারি না। নতুন নতুন জামা, পাঞ্জাবির জন্য ছেলে মেয়েগুলো একেবারে কান্নাকাটি করছিল, কিন্তু তোমাদের জন্য এখন ওরা আমাকে আর বিরক্ত করতে পারবে না। এভাবেই সঙ্গীতা এবং তার স্বামী গরিবদেরকে সাহায্য করার পর নিজেদের ছেলে মেয়েদের জন্য জামা কাপড় কেনাকাটা করতে শপিং মলে চলে যায়।
মা, আমার এই পাঞ্জাবিটা অনেক পছন্দ হয়েছে, আমি কিন্তু এটাই নেব। আর মা, আমার এই সারারা স্যুটটা খুব পছন্দ হয়েছে, আমি এটাই নেব। বাহ, তোরা তো নিজেদের জন্য অনেক সুন্দর সুন্দর জামা কাপড় পছন্দ করেছিস। এই দেখো, শুনছো, আমার কিন্তু এই শাড়িটা খুব পছন্দ হয়েছে, আমি এই শাড়িটা নেব। তুমি আমাকে এই শাড়িটা কিনে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমাদের যার যেটা পছন্দ হয়েছে সে সেটাই রেখে দাও, আমি টাকা দিয়ে দিচ্ছি। এই যে দাদা, কত টাকা হয়েছে বলুন? এই তো সব মিলিয়ে 20,000 টাকা হয়েছে। এভাবে রিনা এবং তার পরিবার নিত্য নতুন জামা কাপড় কিনে বাড়িতে ফিরে আসে। অন্যদিকে মিলন তার ছেলে মেয়েদের জন্য নতুন নতুন জামা কাপড় কিনতে পারে না, যার ফলে তার ছেলে মেয়েদের ভীষণই খারাপ লাগে, কিন্তু তারা তাদের বাবাকে কিছু বলতেও পারে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন বাবলি চুপ করে থাকতে না পেরে তার বাবাকে বলে, বাবা, বলছি যে আমার বন্ধুদের কিন্তু ঈদের জন্য নতুন নতুন জামা কাপড় কেনা হয়ে গেছে। আর ঈদের কথা বাদ দাও, ওরা কিন্তু এই রোজার মাসে প্রত্যেকদিন নতুন নতুন জামা কাপড় পরছে। তুমি আমাকে একটা নতুন জামা কিনে দাও না বাবা। বাবলির মুখে এরকম কথা শুনতে পেয়ে তাদের প্রতিবেশী সঙ্গীতা সেখানে আসে আর তাদেরকে নতুন জামা কাপড় কেনার টাকা দেয়, সেই সাথে তাদেরকে বেশ কিছু ফলমূলও খেতে দেয়। সত্যি আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তোমরা আমাদেরকে এভাবে সাহায্য করবে। এতদিন ধরে আমরা কতটাই না কষ্ট করেছি, কিন্তু আজকে হয়তো উপরওয়ালা আমাদের কথা শুনেছে, তাই হয়তো তোমাকে আমাদের বাড়িতে পাঠিয়েছে আমাদেরকে সাহায্য